শুভেচ্ছা আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে। শুরুতেই শিরোনামগুলো জানাবো। নির্বাচনে আসন সমঝোতায় জামায়াত, জোট করছে কওমি ঘরানার কয়েকটি দলের সাথে। এ নিয়ে কোনো উদ্বেগ নেই বিএনপি, জানালেন হাফিজ উদ্দিন। জোট কার সাথে হবে বা সমঝোতা কার সাথে হবে, এটা সময় আসলে আমরা সিদ্ধান্ত নেব। জামাত ইসলামকে আমরা এখনো সেই ধরনের শক্তিশালী দল বলে মনে করি না। ঐকমত্য কমিশন ও সরকারের ভূমিকায় হতাশ বিএনপি, জানালেন সালাউদ্দিন। নির্বাচন না হলেও জুলাই সনদ বাস্তবায়নের দাবি জামায়াতের। কোনো কারণে যদি জাতীয় নির্বাচন সঠিক সময় নাও হইতে পারে, তখনও তো জুলাই সনদ তো আমাদের পাশ করতে হবে। জুলাই সনদ তো একটা সংস্কার। পক্ষপাতমূলক আচরণ আমরা আশা করি না। আমরা অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় দেখতে চাই। তারা যেন নিরপেক্ষভাবে আচরণ করে। তত্ত্বাবধায়ক সরকার বাতিল রায়ের বিরুদ্ধে আপিল শুনানি গড়ালো পঞ্চম দিনে। আজ অংশ নিয়েছেন বিএনপি পক্ষের আইনজীবীরা। বাড়ছে দারিদ্র্যের হার, স্বস্তিতে নেই স্বল্প ও নিম্ন আয়ের মানুষ। বর্তমান পরিস্থিতি দায়ী মনে করেন অর্থনীতিবিদ হোসেন জিল্লুর। কর্মসংস্থানের একটা মহাসংকট আছে। প্রাত্যহিক অর্থনৈতিক জীবনে যার ভূমিকা রাখতে পারে, সেখানেও এক ধরনের স্থবিরতা আছে। যুদ্ধবিরতির পরও গাজা ইসরায়েলের পরিকল্পিত হামলা, অন্তত ৩৩ জনের প্রাণহানি, অনেকে আহত। শিরোনামগুলো শুনছিলেন। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে নুসরাত বৃষ্টি আপনাদের সাথে আছি। আসন সমঝোতার নামে জামায়াতের সাথে নির্বাচনী জোট করছে কওমি ঘরানার অন্তত 5টি দল, যার আনুষ্ঠানিক ঘোষণা আসবে তফসিলের পর। এখন চলছে প্রার্থী বাছাইয়ের কাজ। জামায়াত শতাধিক আসন ছাড়ার প্রস্তাব দিয়েছে শরিকদের কাছে। নেতারা জানান, আকিদাগত দ্বন্দ্ব ভুলে ইসলামী রাষ্ট্র গড়ার অভিপ্রায় থেকে জোট না গড়ে আসন সমঝোতায় যাচ্ছেন তারা। অবশ্য এমন ঘটনা বিএনপি শিবিরে তেমন উদ্বেগ তৈরি করতে পারেনি। সহকর্মী আরেফিন শাকিলের রিপোর্ট। জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধের আদর্শিক চেতনায় বিএনপির সাথে দীর্ঘদিনের আন্তরিক সম্পর্ক ইসলামপন্থী দলগুলোর। তবে শেখ হাসিনা সরকারের পতনের পর সেই সম্পর্কে ছেদ পড়ে। পিয়ারসহ নানা দাবিতে ইসলামপন্থী দলগুলোর আন্দোলনে এই দূরত্ব আরও স্পষ্ট হয়। বিএনপির সাথে সম্পর্কের অবনতি ঘটলেও পরস্পরের আরও কাছাকাছি আসে ধর্মভিত্তিক দলগুলো। সম্ভাবনা তৈরি হয় নির্বাচনী জোট গড়ার। দেশপ্রেম, স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং আদর্শিক রাজনীতি এবং গণতান্ত্রিক রাজনীতি করে এ ধরনের দলের সাথে আমাদের রাজনৈতিক সমঝোতা হবে, নির্বাচনী সমঝোতা হবে। সেক্ষেত্রে জোট কার সাথে হবে বা সমঝোতা কার সাথে হবে, এটা সময় আসলে আমরা সিদ্ধান্ত নেব। দেশের কওমি ঘরানার বেশিরভাগ বড় দল দেওবন্দ আদর্শের, যাদের সাথে মওদুদি মতবাদ নিয়ে বহুদিনের বিরোধ জামায়াতের। কিন্তু সেই আকিদাগত দ্বন্দ্ব সরিয়ে জামায়াতের সাথে নির্বাচনী সমঝোতা যেতে চায় ইসলামপন্থী 5টি দল। 300 আসনের অন্তত 100 আসন চায় ইসলামী আন্দোলন। মামুনুল হক চায় 50টি, বাকি 3 দলেরও দাবি 70 থেকে 80টি আসন। যাদের মূল এজেন্ডাই হলো ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা। আমরা মনে করি বৃহত্তর ক্ষেত্রে আমরা একটা জায়গায় ঐক্যবদ্ধ। অর্ধশত অধিক প্রার্থী এমন রয়েছে যারা ভালো অবস্থান নিয়ে তারা নির্বাচনী মাঠে কাজ করছেন। একটা আসনে ইসলামের পক্ষে একজন প্রার্থী থাকবে। যারা যেখানে সম্ভাবনা ব্যবস্থা তৈরি করতে পেরেছে তাদের সেখানে প্রায়োরিটি দেওয়া হবে, তাদের প্রাধান্য দেওয়া হবে ইনশাল্লাহ। তাতে কেউ কম পাবে, কেউ বেশি পাবে। তফসিলের পরপরই আমরা এই সমঝোতার যে অবস্থাটা তৈরি করবো, স্পষ্ট করবে।
এমন কৌশলের পাল্টা জবাবে দেহবন্ধ আদর্শের ইসলামী বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছে বিএনপি। এরই মধ্যে কওমি ঘরানার সবচেয়ে পুরনো দল জমিয়তে ওলামায়ে ইসলামীর 4 নেতাকে নির্বাচনী কাজে নামার সবুজ সংকেত দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দলটির নেতা হাফিজউদ্দিনের দাবি, ভোটের মাঠে জামায়াত জোটের প্রভাব নেই। অনেক 0+0+0=0, সুতরাং এগুলো দিয়ে আমরা অত চিন্তা করি না। তবে বিএনপিও তো ইসলামী ভাবধারার দল, আমরাও ইসলামিক মূল্যবোধে বিশ্বাসী একটি রাজনৈতিক দল। সুতরাং ইসলামের জিগির তোলা নির্বাচনের আগে এটি দেশের জন্য সঠিক আচরণ নয়। জামাত ইসলামকে আমরা এখনো সেই ধরনের শক্তিশালী দল বলে মনে করি না। আসন সমঝোতা হলেও ইসলামপন্থী জোটের একক কোনো নেতৃত্ব থাকছে না। তবে সুরাহা হয়নি জোট ক্ষমতায় গেলে কে হবেন প্রধানমন্ত্রী কিংবা বিরোধী দলীয় নেতা। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। সরকার ও ঐকমত্য কমিশনের ভূমিকায় বিএনপি হতাশ। এই কমিশনের সুপারিশে ঐক্য নয় বরং জাতি বিভক্ত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। সকালে রাজধানীর গুলশানে গণতান্ত্রিক বাংলাদেশ শীর্ষক আলোচনায় এমন মন্তব্য করেন তিনি। কমিশনের সুপারিশে সরকারের একপাক্ষিক আচরণ দেখা গেছে বলে তিনি অভিযোগ করেন। বলেন, কমিশন উদ্দেশ্যমূলকভাবে নির্বাচন সংক্রান্ত একটি বিষয়ে আলোচনা ছাড়াই অধ্যাদেশ জারির অপেক্ষা করছে। কোনো ধরনের পক্ষপাতমূলক আচরণ আশা করেন না বলেও জানান তিনি। আর তাদেরকে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় যেতে আহ্বান জানান সালাউদ্দিন আহমদ। পক্ষপাতমূলক আচরণ আমরা আশা করি না। আমরা অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় দেখতে চাই। তারা যেন নিরপেক্ষভাবে আচরণ করে এবং তাদের সমস্ত কর্মকাণ্ডে যেন জাতি একটা আশ্বস্ত হতে পারে, ঐক্য থাকতে পারে, সেভাবেই যেতে হবে। আমরা তাদের ঐকমত্য কমিশনের এবং সরকারের বিভিন্ন পদক্ষেপে আজকে এখানে এসে হতাশা ব্যক্ত করছি। নির্বাচন না হলেও আগে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে বলেছেন জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। সকালে মগবাজারে কমনওয়েলথের প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে তিনি কথা বলেন। জুলাই সনদের জন্য কিছু ফান্ড খরচ করে হলেও গণভোটের মাধ্যমে এটি বাস্তবায়ন করা প্রয়োজন বলেই মনে করেন তিনি। বলেন, গণভোটের সাথে উচ্চকক্ষে পিয়ারের বিষয়টিও জড়িত, তাই নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে তা সমাধান করতে হবে। আর নভেম্বরে গণভোট না হলে আগামী সব নির্বাচনী চাপ পড়তে পারে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি। কোনো কারণে যদি জাতীয় নির্বাচন সঠিক সময় নাও হইতে পারে, আমরা আশা করি সঠিক সময় ইনশাল্লাহ হবে, তখনও তো জুলাই সনদ তো আমাদের পাশ করতে হবে। জুলাই সনদ তো একটা সংস্কার হবে, সেই জন্য আমরা বলেছি আগেই গণভোট হইতে হবে। প্রশ্ন আসছে দুটো, একটা হচ্ছে সময় আছে কিনা। ইয়েস, সময় আছে। বাংলাদেশে দুইটাই গণভোট হয়েছে 17 দিনের ব্যবধানে, 21 দিনের ব্যবধানে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে পুনরায় আপিলের উপর 5ম দিনের শুনানি চলছে। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে সকালে এই শুনানি শুরু হয়। এর আগে 4র্থ দিনের শুনানিতে জামায়াতের আইনজীবী শিশির মনির আদালতকে বলেন, তত্ত্বাবধায়ক সরকারের ধারণা একটি অনন্য ইউনিক পদ্ধতি, তবে রাজনৈতিক নেতাদের দূরদর্শিতার অভাবে তত্ত্বাবধায়ক সরকার বাতিল হয়। এর আগে 3য় দিনের শুনানিতে আইনজীবী শিশির মনির আদালতকে বলেন, যে প্রক্রিয়া তত্ত্বাবধায়ক সরকার বাদ দেওয়া হয়েছিল তা ছিল পরিকল্পিত। এর আগে গত 27 আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে করা আবেদন মঞ্জুর করেন সর্বোচ্চ আদালত। দেওয়া হয় আপিলের অনুমতি। এরপর ডক্টর বদিউল আলম মজুমদার সহ 5 জন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার আপিল করেন। এর আগে 2011 সালে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে রায় দেন সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের আপিল বিভাগ। নির্বাচন ঐকমত্য নিয়ে সব জায়গায় আলোচনা হচ্ছে। এসব থামিয়ে সকলকে একটা অবস্থানে পৌঁছাতে হবে, তাহলেই দেশ এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। দুপুরে তরুণদের নিয়ে আয়োজিত এক সেমিনারে কথা বলেন তিনি। গণতান্ত্রিক বাংলাদেশ তৈরিতে তরুণদের প্রয়োজন রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। বলেন, জুলাই অভ্যুত্থানের নৃশংসতা দেখায় তরুণরা সবসময় অস্থিরতায় ভুগছে। তরুণরা দেশের জন্য কিছু করতে চায়, কিন্তু দিক নির্দেশনার অভাবে সেটা পারছে না। এছাড়া যাবতীয় আন্দোলন, দাবি আদায়, সড়ক অবরোধ, জনদুর্ভোগ সৃষ্টি একসময় কমে যাবে বলে তিনি আশা করেন। জুলাই অভ্যুত্থানে নৈতিক ও সামাজিক সচেতনতা তৈরি হওয়ায় শিক্ষিত নেতৃত্ব গড়ে উঠবে বলেও আশাবাদ উপদেষ্টার।
এত খারাপ অবস্থা যে কয়েকজনকে দিয়ে একটা শিক্ষা কমিশন বানিয়ে দিলাম আর আমাদের শিক্ষা ভালো হয়ে যাবে, আমি তা মনে করি না। সামনের নির্বাচন কি করে হবে, সুষ্ঠু নির্বাচন হবে কিনা, ঐক্যমত কমিশন কি দিয়ে গেছে, সব জায়গাতেই এখন কিন্তু সেগুলো নিয়েই আলোচনা হচ্ছে। কিন্তু এই আলোচনাকে একসময় থামিয়ে দিয়ে আমাদের তো একটা সুস্থ জায়গায় ফিরে আসতে হবে। মেট্রো রেলের সার্বিক নিরাপত্তা ও দুর্ঘটনার বিষয়ে খতিয়ে দেখতে বিশেষজ্ঞ কমিটি গঠন করে ৩০ দিনের মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সাথে রোববার দুর্ঘটনায় নিহত আবুল কালামের পরিবারকে কেন ২ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। জনস্বার্থে করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি ফাহমিদা কাদির ও বিচারপতি আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এর আগে সোমবার সকালে হাইকোর্টে জনস্বার্থে রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন। গত রোববার রাজধানীর ফার্মগেটে মেট্রো রেলের একটি পিলারের উপর থেকে বেয়ারিং প্যাড পড়ে পথচারী আবুল কালাম নিহত হন এবং বছরখানেক আগেও মেট্রো থেকে প্যাড খুলে পড়ার ঘটনা ঘটে। এ ঘটনায় তখন নিহতের পরিবারকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণের ঘোষণা দেওয়া হয়। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন ঢাকা উদ্যানের আশপাশের অবৈধভাবে দখলকৃত রাস্তা ও ফুটপাতে উচ্ছেদ অভিযান চলছে। আর এ বিষয়ে খোঁজখবর রাখছেন সহকর্মী রেদওয়ান আহমেদ, তিনি অপেক্ষা করছেন আমাদের জন্য। রেদওয়ান, আমাদেরকে জানাবেন উচ্ছেদ অভিযানের কি অবস্থা দেখছেন আপনি? বৃষ্টি, মূলত ঢাকা উদ্যানের সি ব্লক এবং বি ব্লক দুটি ব্লককে কিন্তু আসলে যে মূল যে 40 ফিট রাস্তা, সেই রাস্তাগুলোতে কিন্তু এই মুহূর্তে যত রকমের ফুটপাতের উপরে নির্মিত অবৈধ স্থাপনার পাশাপাশি আপনি দেখতে পাচ্ছেন যে দোকানের বাইরে যে সকল সরঞ্জাম রাখা হয় সেগুলো কিন্তু উচ্ছেদ করা হচ্ছে। এই সড়ক 40 ফিটের এই সড়ক জুড়ে পুরোটা রাস্তায় প্রায় অর্ধেকটা খানিক দখল করে কিন্তু এই যে দোকান গুলো আছে সেগুলো কিন্তু সেই দোকানের যে বিভিন্ন জিনিসপত্র সেগুলো কিন্তু রাস্তা জুড়ে রাখা হয়, যার কারণে এই ফুটপাতের কারণে পুরো রাস্তাটি কিন্তু দখল হয়ে যায় এবং দিনের পুরোটা সময় জুড়ে কিন্তু এই রাস্তাটিতে প্রচন্ড পরিমাণ যানজট থাকে, যার কারণে আজকে এই সিটি ডিএনসিসির উদ্যোগে কিন্তু ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আপনি দেখতে পাচ্ছেন যে একটি অভিযান পরিচালনা হচ্ছে। সকাল 12টা নাগাদ এই অভিযান শুরু হয় এবং এই অভিযানের প্রথম দিকে কিন্তু যত রকমের অবৈধ স্থাপনা, বিভিন্ন রকমের ফুডকার্ট থেকে শুরু করে সবগুলোই কিন্তু ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে এবং তারপরে এই পুরো রাস্তাটিতে কিন্তু বিভিন্ন দোকানে ঘুরে ঘুরে তারা পরিদর্শন করছেন এবং সতর্ক করে যাচ্ছেন যেন দোকানের কোনো কিছুই যেন আর বাহিরের ফুটপাতে রাখা না হয়, মানুষের ব্যবহারের জন্য যেন ফুটপাতটুকু উন্মুক্ত থাকে এবং যানজট নিরসন করা যায়। আপনি দেখবেন যে এই 40 ফিট রাস্তা দূরে আসলে যে যানজটের যে মূল কারণ সেটি হচ্ছে এই ফুটপাত এবং এই ফুটপাত সহ এই যে অবৈধ স্থাপনা সেগুলো উচ্ছেদ করার জন্যই কিন্তু এই ঢাকা উদ্যানের যে সি ব্লক এবং বি ব্লকের যে 40 ফিট রাস্তা সেটি কিন্তু উচ্ছেদ অভিযান এই মুহূর্তে চলছে। আমরা দেখছিলাম সেটি। ধন্যবাদ রেদওয়ান। দারিদ্র্যের হার বাড়ছে, স্বস্তিতে নেই স্বল্প নিম্ন আয়ের মানুষ, কাঙ্ক্ষিত কর্মসংস্থান নেই, অনিশ্চয়তায় বিনিয়োগ হচ্ছে না, উচ্চ মূল্যস্ফীতি পরিস্থিতিকে আরও উস্কে দিচ্ছে। সহসাই সুখবর পাওয়া নিয়েও শঙ্কা আছে। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমান মনে করেন দারিদ্রতা বৃদ্ধির জন্য বর্তমান পরিস্থিতি অনেকটাই দায়ী। একই সাথে বিগত ১.৫ দশকে যে প্রবৃদ্ধি হয়েছে সেখানে কর্মসংস্থান গুরুত্ব না পাওয়াও দারিদ্রতা বৃদ্ধির কারণ। ভোর 4টা থেকে রাত 8টা পর্যন্ত আগুনের সঙ্গেই থাকেন শেখ মাসুদ রানা। ভাত, মাছ, মাংস, সবজি, ডিম সহ নানান ধরনের রান্না করেই শেষ হয় দিনের 15 ঘন্টা। হোটেলে যায় এসব খাবার। হাড় ভাঙা খাটুনির পরও কি জীবনে স্বস্তি মিলেছে? কমেছে সংসারের টানাপোড়েন? কিছু চাহিদা তো পূরণ হয় না, এরপরও কিছু থেকে যায়, চেষ্টা করি আর কি যতদূর পারি। এই চাইলে কি কেউ দিব? সরকারের কাছে চাইলে কি পাওয়া যাবে? কত কিছু সমস্যা। আর আমি তো কাজ করি, খাই দাই, ঘুমাই। সরকার কোন জায়গায় কি কেমনে কি আসে বিষয় এত কিছু তো আর আমি জানি না। শুধু মাসুদ রানাই নয়, কঠিন চাপে পড়েছে স্বল্প আয়ের এসব মানুষ। একদিকে কর্মসংস্থান সংকুচিত হয়েছে, অন্যদিকে কাজ মিললেও পাওয়া যাচ্ছে না কাঙ্ক্ষিত পারিশ্রমিক। যা কামাই তাই খাওয়া, বুঝছেন? ওই যে মা একটা অসুস্থ, বাপ একটা গরু ভরানো, একটু ইয়া করা লাগে, ওষুধ করার খাওয়ানি লাগে, চিকিৎসা ব্যবহার লাগে। না, স্বামী নাই। এই যে কত জিনিস মানুষের সাহায্য আমরা পাই না, 10 টাকাও না।
সূচকও তাই বলছে ভালো নেই নিম্নবিত্ত। বিশ্বব্যাংকের ডেভেলপমেন্ট আপডেট রিপোর্টে বলা হয়েছে আগের বছরের চেয়ে এবছর বেড়েছে দারিদ্র্য। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পিপিআরসির সমীক্ষাতে ধরা পড়েছে দারিদ্র্য বৃদ্ধির চিত্র। বলা হচ্ছে দারিদ্র্যের হার এখন প্রায় 28%। প্রশ্ন হচ্ছে কেন বাড়ছে দরিদ্র মানুষের সংখ্যা? এর মধ্যে কর্মসংস্থানের একটা মহাসংকট আছে, বিনিয়োগ খরা আছে, প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া যে উন্নত করার একটা বিষয় আছে, প্রাত্যহিক অর্থনৈতিক জীবনে যার ভূমিকা রাখতে পারে সেখানেও এক ধরনের স্থবিরতা আছে। সব কিছু নির্ভর করে কনটেক্সটের উপর, আপনার এই সময়ে কি ঘটছে না ঘটছে। এই গত 5 বছরের যে ধারাবাহিক সংকটের কথা বলছি সেগুলো এক ধরনের বড় প্রভাব ফেলেছে। সরকারি প্রতিষ্ঠান বিবিএস এর 2022 সালের হিসাবে দেশে দারিদ্র্যের হার ছিল প্রায় 19%। তবে এই তথ্যের ভিত্তি নিয়ে আছে সন্দেহ। গেল 1.5 দশকে বেড়েছে মোট দেশজ উৎপাদন বা জিডিপি, কিন্তু তা কর্মসংস্থান তৈরির জন্য কতটা সহায়ক ছিল? কর্মসংস্থান বান্ধব প্রবৃদ্ধির প্রক্রিয়া হয়নি, আমাদের প্রাধান্য পায়নি। আরেকটি হচ্ছে দারিদ্র্য বিমোচন বান্ধব প্রবৃদ্ধির প্রক্রিয়াও গুরুত্ব পায়নি। যে ব্যাটারি চালিত রিক্সার এই ঢাকা অলমোস্ট ছেয়ে গেছে, কারণ অন্য কর্মসংস্থানগুলো নাই। নির্মাণ খাতগুলোতে যে সাময়িক কর্মসংস্থানগুলো হতো, নির্মাণ খাতের একটা বড় ধরনের স্থবিরতা আছে। অ্যাকচুয়ালি পরিবর্তিত সময়ে অর্থনীতিতে চাঞ্চল্য তৈরি হয়নি, নির্বাচনকে কেন্দ্র করে আছে এক ধরনের অনিশ্চয়তাও। ফলে সহসায় মিলবে না কাজ, মজুরি বৃদ্ধি পাওয়াও কঠিন। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। নোট অফ ডিসেন্টে উল্লেখ থাকার প্রতিশ্রুতি থাকার পরও বাস্তবায়ন প্রক্রিয়ায় সেটা উপেক্ষা করে জনগণ দলগুলোর সাথে প্রতারণা করা হয়েছে। এই অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবে এক প্রকাশনা অনুষ্ঠানে অভিযোগ করেন তিনি। বলেন, নির্বাচন যত বিলম্বিত হবে দেশে বিভক্তি ততই বাড়ছে। জনগণের কাছে নির্বাচনের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ প্রধান উপদেষ্টা। এর ব্যত্যয় ঘটলে দায় দায়িত্ব ডক্টর মোহাম্মদ ইউনূসকেই বহন করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। আর অনুষ্ঠানে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, যতক্ষণ জনগণের নির্বাচিত প্রতিনিধিরা বৈধতা না দিবে ততক্ষণ কোনো সংস্কারই বৈধ হবে না। নোট অফ ডিসেন্টগুলো লিপিবদ্ধ করার একটা প্রতিশ্রুতি ছিল তাদের, কিন্তু অবাক বিষয় আমরা লক্ষ্য করলাম যে কালকে যখন তারা প্রকাশ করলেন সেই বিষয়গুলো নেই। নোট অফ ডিসেন্টগুলো পুরোপুরি উপেক্ষা করা হয়েছে, ইগনোর করা হয়েছে। এটা তো ঐক্যবদ্ধ হতে পারে না। তার ঐক্যবদ্ধ কমিশনটা করা হয়েছিল কেন? এটা আমি বলবো যে জনগণের সঙ্গে এটা একটা প্রতারণা, রাজনৈতিক দলগুলোর সঙ্গে এটা প্রতারণা। রাজনৈতিক স্থিতিশীলতা উন্নয়নের মূল ভিত্তি। তাই বাংলাদেশের স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ দ্বিপাক্ষিক উন্নয়নকে সহজ করবে বলে মনে করেন সফররত জার্মানির ফেডারেল মন্ত্রণালয়ের উপমন্ত্রী ইউহান সাতফ। সফরে স্মার্ট গ্রিড প্রকল্প নিয়ে বাংলাদেশের সাথে আলোচনা চলছে। বাস্তবায়ন হলে নবায়নযোগ্য জ্বালানিকে আরও বড় পরিসরে জাতীয় গ্রিডে যুক্ত করা সম্ভব বলেই জানান তিনি। সহকর্মী আহমেদ রেজাকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন 2 দিনের সফরে আসা এই উপমন্ত্রী। প্রথমবারের মতো বাংলাদেশ সফরে এসেই ঢাকার ট্রাফিক জ্যামের মুখোমুখি হলেন জার্মানির ফেডারেল মন্ত্রণালয়ের উপমন্ত্রী ইউহান সাটফ। যমুনা টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারের শুরুতেই বলছিলেন, ভীষণ ব্যস্ত শহর, ট্রাফিক অবিশ্বাস্য, তবু আশ্চর্যের বিষয় সবকিছুই চলছে। It's crazy traffic, you're absolutely right. It's quite astonishing to me that everything somehow functions as well. তবে ট্রাফিকের আলোচনা ছাপিয়ে এই দেশের রাজনৈতিক পরিস্থিতির স্থিতিশীলতা চান এই জার্মান সংসদ সদস্য। জানান, পরিবার ও দেশকে ভালো রাখতেই রাজনীতিতে তিনি। বাংলাদেশেও দেখতে চান নিরাপদ রাজনীতি। রাজনৈতিক স্থিতিশীলতা উন্নয়নের মূল ভিত্তি। আমি রাজনীতিতে এসেছি আমার 5 সন্তানের ভবিষ্যতের জন্য। বাংলাদেশের প্রতিটি মা বাবার স্বপ্নও তো তাই, সন্তানের ভালো ভবিষ্যৎ গড়া। জ্বালানি খাতে সহায়তা বাড়াতে সাটফ জানান, স্মার্ট গ্রিড প্রকল্প নিয়ে আলোচনা চলছে। বাস্তবায়ন হলে নবায়নযোগ্য জ্বালানিকে বড় পরিসরে জাতীয় গ্রিডে যুক্ত করা সহজ হবে বলেও মনে করেন তিনি।
We talked about a project for smart grids. স্মার্ট গ্রিড প্রকল্প নিয়ে আলোচনা করেছি, যা নবায়নযোগ্য জ্বালানিকে জাতীয় গ্রিডে যুক্ত করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া জার্মানি শক্তি দক্ষতা বৃদ্ধি এবং সৌর ছাদ প্রকল্পের মতো উদ্যোগে সহায়তা করছে। আমি নিজে জ্বালানি বিষয়ক মুখপাত্র হিসেবে কাজ করেছি, তাই এই বিষয়টা আমার ব্যক্তিগতভাবে অনেক গুরুত্বপূর্ণ। বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ ঘটলেও ইউরোপের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার হিসেবে পাশে থাকবে দেশটি। জার্মানি শুধু উন্নয়ন নয়, বাণিজ্যিক ক্ষেত্রেও বাংলাদেশের শক্তিশালী অংশীদার। আমরা ইউরোপের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার হিসেবে পাশে আছি এবং এই রূপান্তর যেন মসৃণভাবে হয় সেদিকেই কাজ করব। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। খুলনার নতুন জেলা কারাগার নির্মাণ প্রকল্প অনুমোদন পায় 2011 সালে। গত 13 বছরে 5 বার মেয়াদ বাড়িয়ে প্রকল্পের কাজ শেষ দেখানো হয়েছে গত বছরের জুনে। তবে বাস্তবে কাজ চলছে এখনো। এটি এখন নিরাপত্তার প্রতীক নয়, দুর্নীতির কেন্দ্রবিন্দু হিসেবে আলোচনায়। অনুসন্ধানে বেরিয়ে আসে যেখানে উন্নয়নের আড়ালে লুকিয়ে আছে ক্ষমতার বাণিজ্য, কমিশনের ভাগ বাটোয়ারা, রাজনৈতিক প্রভাবের ছায়া আর সরকারি অর্থ লুটের চিত্র। খুলনার চক আসানখালী এলাকা 30 একর জমির উপর গড়ে উঠেছে জেলা কারাগার। নির্মাণ ব্যয় 288 কোটি টাকা। কারাগার নির্মাণের প্রকল্পটি একনেকে অনুমোদন পায় 2011 সালে। সে সময় বরাদ্দ নির্ধারণ করা হয়েছিল 144 কোটি টাকা। এরপর গত 13 বছরে 5 বার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। সেই সাথে বেড়েছে নির্মাণ ব্যয়। কাগজে কলমে প্রকল্পের কাজ শেষ দেখানো হয় গত বছরের জুন মাসে, কিন্তু সরজমিনে দেখা যায় এখনো কাজ চলমান। কেন এতবার বাড়ল প্রকল্পের মেয়াদ? নির্মাণ ব্যয় বা দ্বিগুণ হলো কোন হিসেবে? প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে জানা গেল গণপূর্ত বিভাগের অধীনে ভূমি উন্নয়ন ও অবকাঠামো নির্মাণ খাতের 39টি টেন্ডার শতভাগ নিয়ন্ত্রণে ছিল খুলনার শেখ পরিবার খ্যাত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার 4 চাচাতো ভাই শেখ হেলাল উদ্দিন, শেখ সালাউদ্দিন জুয়েল, শেখ সোহেল ও শেখ রুবেলের। 10% অগ্রিম টাকা নিয়ে তারা বুঝিয়ে দিত কাজ। 20টা ঠিকাদার টেন্ডার ড্রপ করতে পারতেছে না, যেহেতু একটা পছন্দের ঠিকাদার শেখ বাড়ির থেকে নির্ধারণ করা হইতো। এইভাবে এই কাজগুলো দিচ্ছে। এরপরে কাজটা নেওয়ার পরে অর্কটার নিত। অর্কটার হওয়ার পরে এবার চিফ ইঞ্জিনিয়ারের রুমে টাকা দেওয়া লাগতো 1%। অভিযোগ আছে শেখ পরিবারের বাইরে টাকার ভাগ ঢুকেছে গণপূর্তের প্রকৌশলীদের পকেটেও। নির্বাহী প্রকৌশলী নিয়েছেন 1%, উপবিভাগীয় প্রকৌশলী ও উপসহকারী প্রকৌশলীরা নিয়েছেন 0.5% টাকা। শুধু তাই নয়, অন্যের ঠিকাদারি লাইসেন্স ব্যবহার করে বেশিরভাগ কাজ করেছেন আওয়ামী লীগের প্রভাবশালী নেতারা। গণপূর্ত বিভাগ কাজ দেওয়ার ক্ষেত্রে টাকা পায়নি, এটা তাদের বাইরে। তারা শুধু বিল হওয়ার সময় বা যখন ঠিকাদারদের এটা বিল করা হইতো, এমবি সই করা হইতো বা চেক পাইতো, তখন চেকের পরে ঠিকাদাররা 1% টাকা এক্সেন্টে দিত, 1/2% টাকা এসডি দিত। প্রকল্প এলাকায় মাটি ভরাটের কাজ পেয়েছিল নড়াইলের মেসাস ইডেন প্রাইজ, কিন্তু কাজ করেছেন কেন্দ্রীয় যুবলীগ নেতা ও খুলনার প্রথম শ্রেণীর ঠিকাদার SM মেজবাহ হোসেন বুরুজ। কাজ চলাকালে 2016 সালে তিনি মারা যান। মৃত্যুর আগেই তার কাজের চেয়ে 10% বেশি টাকা তুলে নেন তিনি। ফলে কাজ বন্ধ থাকে দীর্ঘদিন। পরে মূল ঠিকাদারকে দিয়ে ভরাটের কাজ করানো হয়। অভিযোগ রয়েছে লোকসান হওয়ায় তিনি যথাযথভাবে বালু ভরাটি করেননি। বাইপাস সড়কের মেইন রাস্তা থেকে প্রায় 6 ইঞ্চি থেকে 1 ফিট নিচে আছে। সাধারণত মেইন বিল রাস্তা থেকে উপরে থাকার কথা। তো যখন বেশি বৃষ্টি হয় ভিতরে পানিতে ডুবে যায়, রাস্তাগুলো ম্যাক্সিমামে ডুবে যায়। তখন দেখা যায় যে স্থাপনাগুলো একটু স্যাঁতে হয়ে যায়। গণপূর্তের কাছে খুলনা জেলা কারাগার একটি মেগা প্রকল্প, তবে অনুমোদনের আগে কোনো সমীক্ষাই হয়নি। কেন এমন হলো প্রশ্নের উত্তরে সর্বশেষ প্রকল্প পরিচালক জানালেন কিছুই জানা নেই তার। তখন মনে করে নাই, এটা তো 12-14 বছর আগে প্রকল্প ছিল, 14-15 বছর হয়ে যাচ্ছে। কারণটা এটা বিভিন্ন কারণ, এটা তো এক ব্যক্তি বলা যাবে না। এটা তো হয়তো ল্যান্ড একুইজিশন ছিল না, জায়গা কিনতে সময় লাগছে, এগুলো লং টাইম হচ্ছে। তবে গণপূর্তের দাবি কোনো অনিয়মই হয়নি। জমি অধিগ্রহণে বিলম্বের কারণে কাজ নির্ধারিত সময়ে শুরু হয়নি। জমি অধিগ্রহণে অনেকটা সময় পার হয়ে যায়। এরপরে দরপত্র আহ্বান থেকে শুরু করে কাজ বাস্তবায়নের ক্ষেত্রে ডিপিপি ডিভাইসের প্রয়োজন পড়ে। সেক্ষেত্রে কয়েক ধাপেই ডিপিপি ডিভাইস হয়েছে
এই রিভাইজেও সময়টা চলে যায়। সব মিলিয়ে যখন এইভাবেই আসলে প্রজেক্টের সময়টা বেশি লেগেছে। নাগরিক নেতারা বলছেন শুরু থেকেই প্রকল্প ঘিরে বেশ কিছু অভিযোগ থাকলেও ভয়ে কেউ মুখ খোলেনি। শেখ পরিবারের কথা বলা হয়, তাদের আসলে এখানে একটা কমিশনের প্রশ্ন ছিল। প্রকল্প তাদের কাছে আমাদের কাছে মুখ্য মনে হয় না। মুখ্য হয়েছে যে একটা প্রকল্প হলে তাদের কমিশনের ব্যবস্থা হবে, এবং তারাই শুধু না, এই ডিপার্টমেন্টের অনেক অসৎ অফিসার আছেন যারা এই কমিশন ভোগ করেছেন। এত অনিয়ম এবং নিম্নমানের কাজের অভিযোগের মধ্যেই আগামী 1 নভেম্বর 100 বন্দীকে নতুন কারাগারে স্থানান্তর করার কথা রয়েছে। আমাদের পরিকল্পনা হয়েছে 100 জন বন্দী নিয়ে যাওয়ার পরে আস্তে আস্তে দেখবো এটা আসলে আমরা কি সমস্যা ফেস করতেছি। রাষ্ট্রের টাকা, রাজনৈতিক প্রভাব আর উন্নয়নের দেয়ালের আড়ালে লুকানো দুর্নীতি। খুলনার নতুন কারাগার যেন তারই জীবন্ত উদাহরণ। দুর্নীতির দেয়ালে দাঁড়িয়ে এই কারাগার কতটা হবে নিরাপত্তার প্রতীক আর কতটা হবে লুটপাটের স্মারক, সেই প্রশ্ন খুলনার সাধারণ মানুষের। শেখ আল এহসান, যমুনা নিউজ, খুলনা। অর্থনীতিতে সুশাসন ফেরাতে সংস্কার কার্যক্রমের ধারাবাহিকতা রক্ষা করতে রাজনীতিবিদদের প্রতি আহ্বান জানিয়েছে গবেষণা সংস্থা PRI। সামষ্টিক অর্থনীতির হালনাগাদ তথ্য উপাত্ত পর্যালোচনা অনুষ্ঠানে বলা হয়, গেল সরকারের আমলে অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে ঠেলে দেওয়া হয়েছিল, সেখান থেকে উত্তরণ প্রক্রিয়া চলছে, নেওয়া হয়েছে বিভিন্ন উদ্যোগ। মূল প্রবন্ধে বলা হয়েছে, LDC থেকে উত্তরণের পর কম সুদে বিদেশি ঋণ পাওয়া কঠিন হবে, আর সেজন্য এখন থেকে অভ্যন্তরীণ রাজস্ব আয় বাড়ানো জরুরি। ব্যাপক কর ছাড়, দুর্বল আদায় ব্যবস্থা, প্রশাসনিক অদক্ষতার রাজস্ব আয় কাঙ্ক্ষিত মাত্রায় বাড়ছে না, আর ঋণ পরিশোধের চাপ ও ব্যয় বাড়ছে, যে অর্থনীতির স্থিতিশীলতার জন্য ঝুঁকি তৈরি করছে। আলোচকরা বলেন, রাজস্ব ঘাটতি জিডিপির 5% নিচে রাখার পূর্বাভাস পাওয়া যাচ্ছে। PRI বলছে, বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে সামান্য উন্নতি হয়েছে। বিগত দিনে ব্যাংকিং সেক্টরের সুশাসনের অভাবের কারণে যে ইকোনমিক অলিগার্কদের জন্ম হয়েছিল, তারা আমাদের অর্থ খাতকে অনেকটা ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছে। আগামী নির্বাচনের পরে পলিটিক্যাল গভর্নমেন্টকে এই ব্যাপারগুলোকে সলিড পলিটিক্যাল কমিটমেন্ট দিতে হবে। দেশের বাজারে স্বর্ণের দাম 1 লাফে কমেছে 10,500 টাকার মতো প্রায়, আর এ নিয়ে টানা 3 দিনে 15,187 টাকা কমে স্বর্ণের দাম 2 লাখ টাকার নিচে নেমে এসেছে। সকাল থেকে এই দাম কার্যকর হয়েছে। বৈশ্বিক বাজারে স্বর্ণের দরপতনের কারণে স্থানীয় পাইকারি বাজারে তেজাবি স্বর্ণের দাম কমেছে, এমনটি জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বা জুস। চলতি মাসে এ পর্যন্ত সব মিলিয়ে 11 বার দাম সমন্বয় করা হয়েছে, যার ফলে ভালো মানের 1 ভরি স্বর্ণের দাম কমে দাঁড়িয়েছে 1,94,000 টাকা। 21 ক্যারেটের স্বর্ণ ভরি প্রতি 9,996 টাকা কমে হচ্ছে 1,85,000 টাকা। সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম 7,314 টাকা কমিয়ে দাম নির্ধারণ করা হয়েছে 1,31,628 টাকা। তবে রূপার দাম অপরিবর্তিতই আছে। 22 ক্যারেটের 1 ভরি রূপার দাম নির্ধারণ করা হয়েছে 4,246 টাকা। অপরাধ প্রবণতা কমাতে 2017 সালে যশোর শহরের বিভিন্ন স্থানে স্থাপন করা হয় 130টি সিসি ক্যামেরা। নজরদারির অভাবে 1.5 বছরের মাথায় বেশিরভাগই অকেজো হয়ে যায়। এরপর থেকে এখনো একই অবস্থায় পড়ে আছে ক্যামেরাগুলো, কোনো ব্যবস্থাই নেয়নি কর্তৃপক্ষ। সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় নানা অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। যশোর শহরের সিভিল কোর্ট মোড়ে মানুষের ভিড় আর যানবাহনের চাপ। নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে বসানো আছে সিসি ক্যামেরার জাল, কিন্তু বেশিরভাগই নাম কাওয়াস্তে, বহুদিন ধরেই নষ্ট। তাই বলা যায় চোখ আছে অথচ দৃষ্টি নেই। 2017 সালে শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে বসানো হয় 130টি সিসি ক্যামেরা। তবে প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের অভাবে বছর দেড়েকের মধ্যেই অকেজো হয়ে পড়ে বেশিরভাগ। এরপর থেকেই কোনোটির সংযোগ তার ছেঁড়া, কোনোটি আবার ঢেকে গেছে ডালপালা কিংবা বৈদ্যুতিক খুঁটির আড়ালে। সিসি ক্যামেরা 3-4 বছর ধরে নষ্ট হয়ে রয়েছে, একটা এদিকে ঝুলে রয়েছে, একটা ওইদিকে ঝুলে রয়েছে। অপরাধীর সাথে যারা জড়িত তারা অনেক ক্ষেত্রে নিরাপদে তারা যশোর শহরেই এই অপরাধমূলক কাজের সাথে সম্পৃক্ত থাকছে। দীর্ঘদিন ধরে এসব সিসি ক্যামেরা অকেজো থাকায় ক্ষুব্ধ নগরবাসী। অভিযোগ, পৌর কর্তৃপক্ষের উদাসীনতায় নষ্ট হয়েছে সরকারি সম্পদ।
ক্যামেরায় হচ্ছে কোনো রকম কোনো কিছুই সচল না থাকার কারণে কোনো ফুটেজ আসে নাই, যার কারণে আমাদের প্রতিষ্ঠানের চুরি সংগঠিত কোনো কিছু শনাক্ত করা সম্ভব হয়নি। যদি সিসি ক্যামেরাটা থাকে তাহলে আমরা সাধারণ যে নাগরিক তারা খুব সহজেই নির্বিঘ্নে আমরা চলাফেরা করতে পারি। সংরক্ষণ না করলেই নষ্ট হবে, আর নষ্ট হলে পরে ওটাকে আবার নতুন করে করার জন্য টেন্ডার হবে, সেখানে বাণিজ্য হবে, তো এইসব ব্যাপার স্যাপার আছে। জেলা পুলিশ বলছে অপরাধ ও দোষী ব্যক্তিদের শনাক্তে সিসি ক্যামেরার ভূমিকা গুরুত্বপূর্ণ। এসব ক্যামেরা পুনরায় সারিয়ে তোলার আহ্বান তাদের। সিসি ক্যামেরা যদি থাকতো তাহলে তো অবশ্যই অপরাধী শনাক্ত করার ক্ষেত্রে আমরা আরো সঠিকভাবে দ্রুততম সময়ের মধ্যে আমরা সক্ষম হতাম। সিসি ক্যামেরার নষ্টের দায় যে কিছুটা হলেও তা স্বীকার করে দ্রুত সময়ের মধ্যে সবগুলো কার্যকর করার আশ্বাস পৌর প্রশাসকের। অনেকদিন ধরে সংস্কার করা হয় না আর কি। আমরা পুলিশ বিভাগের সাথে আলাপ করে আমাদের যে সকল অচল ক্যামেরা আছে সিসিটিভির, মানে যে সকল লাইনগুলো সচল নয় সেগুলো আমরা সচল করার ব্যবস্থা করব। এসব ক্যামেরাগুলো স্থাপনে ব্যয় হয়েছিল 16 লাখ টাকা। 130টির মধ্যে চুরি হয়েছে 20টি আর সচল আছে মাত্র 40টি। সাইফ আহমেদ, যমুনা নিউজ। গাজায় যুদ্ধবিরতি উপেক্ষা করে আবারও আগ্রাসন চালালো ইসরায়েল। মঙ্গলবার প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নির্দেশে কয়েক দফা হামলার শিকার হয়েছে উপত্যকা। প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 33 জনে, আরও অনেকে হয়েছেন আহত। তেল আবিব শর্ত ভঙ্গ করায় জিম্মিদের মরদেহ হস্তান্তর স্থগিত থাকবে বলে জানিয়েছে হামাস। এমন পরিস্থিতিতে যুদ্ধবিরতির কার্যকারিতা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা, শঙ্কা। যদিও মধ্যস্থতাকারী যুক্তরাষ্ট্রের দাবি এখনও চুক্তি বাতিল হয়নি। ধ্বংসস্তূপের মাঝে আবার ধ্বংসযজ্ঞ, থামছেই না ইসরায়েলি বাহিনীর বর্বরতা। গাজায় অবশিষ্ট 13 ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তরে গড়িমসি করছে হামাস, এমন দাবি তেল আবিবের। একই সাথে রাফায় এক ইসরায়েলি সেনার উপর হামলা চালানো হয়েছে এমন অভিযোগ তুলে মঙ্গলবার উপত্যকায় জোরদার হামলার নির্দেশ দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যদিও ওই ঘটনার সাথে কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছে হামাস, যদিও তাতে কান দেয়নি তেল আবিব। গাজা সিটি সহ অন্তত 3টি স্থানে ব্যাপক বোমাবর্ষণ করে ইসরায়েলি সেনারা। আমরা নেতানিয়াহুর হুমকির খবর পড়ছিলাম, এমন সময় আমাদের বাড়িতেই হামলা, ছাদ ধসে পড়ল। প্রতিবেশীরা এসে ধ্বংসস্তূপের নিচ থেকে বের করলো আমাদের, আমি, আমার স্ত্রী, ছেলে মেয়ে এবং আমার শ্বশুরকে। তেল আবিবের বিরুদ্ধে যুদ্ধবিরতির শর্তভঙ্গের পাল্টা অভিযোগ তুলে মৃত ইসরায়েলি জিম্মিদের দেহাবশেষ হস্তান্তর স্থগিতের ঘোষণা দিয়েছে হামাসের সশস্ত্র শাখা কাসেম ব্রিগেড। এমন পরিস্থিতিতে গাজায় যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে তৈরি হয়েছে শঙ্কা আর অনিশ্চয়তা। যদিও মধ্যস্থতাকারী যুক্তরাষ্ট্রের দাবি এখনও বাতিল হয়নি যুদ্ধবিরতি চুক্তি। গত 10 অক্টোবর গাজায় যুদ্ধবিরতি কার্যকরের পরও নানা অজুহাতে নিয়মিতই গাজায় আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েল। উপত্যকায় শর্ত ভঙ্গ করে চালানো হামলায় এ পর্যন্ত প্রাণহানির শিকার 94 ফিলিস্তিনি। ডরথি দাস্টিন, যমুনা নিউজ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ কোরিয়া সফরের মধ্যেই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। দেশটি পশ্চিম উপকূলে একাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের এই পরীক্ষা চালানো হয়। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানায়, প্রায় 2 ঘন্টারও বেশি সময় ধরে উড়ে চলার পর ইয়েলো সাগরে থাকা লক্ষ্যবস্তুতে আঘাত হানে। দেশটির কর্মকর্তারা জানান, কৌশলগত অস্ত্রের নির্ভরযোগ্যতা যাচাই করতে এই পরীক্ষা চালানো হয়েছে। এর পাশাপাশি নিজেদের সামরিক সক্ষমতার বিষয়টি জানান দেওয়াও এই পরীক্ষার লক্ষ্য ছিল। পারমাণবিক যুদ্ধের সক্ষমতা অর্জনের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানানো হয়। আজ বাংলাদেশের সিরিজ বাঁচানোর লড়াই। প্রথম ম্যাচের ভুল সূত্রে পরের 2 ম্যাচে টানা জয় তুলে সিরিজ জিততে চায় স্বাগতিকরা, বলছেন পেস বোলিং অলরাউন্ডার তানজিম হাসান সাকিব। এদিকে সবশেষ 8 সিরিজের 7টিতেই হারের স্বাদ পাওয়া ক্যারিবীয়রা দ্বিতীয় ম্যাচে জয় তুলে জিততে চায় আরেকটি সিরিজ। চট্টগ্রামে সন্ধ্যা 6টায় এই ম্যাচ শুরু হবে। মঙ্গলবার দুপুর 12টায় মুখে চওড়া হাসি আর গণমাধ্যম কর্মীদের থামস আপ দেখিয়ে মাঠে নামছেন ওয়েস্ট ইন্ডিজের হেড কোচ ড্যারেন স্যামি। এমন খুশি হবার কারণটাও তো আছে। 3 ম্যাচ সিরিজের প্রথমটিতে জয় তুলে যে লিড নিয়েছে ক্যারিবীয়রা।
ম্যাচ জয়ের পরদিন ঐচ্ছিক অনুশীলন ছিল উইন্ডিজের। সাগরিকায় ম্যাচ না খেলা ক্রিকেটারদের পাশাপাশি একাদশে থাকা ঘারি পিয়েরে, অ্যালিক আথানাজে করেছেন ট্রেনিং। ক্যারিবিয়ানদের লক্ষ্য একটাই, দ্বিতীয় ম্যাচে জয় তুলে সিরিজ জয় নিশ্চিত করা। সেই সাথে প্রথম ম্যাচের ভুল থেকেও শিক্ষা নিতে চায় দলটি। আমরা জানি বাংলাদেশ ঘরের মাঠে কতটা শক্তিশালী প্রতিপক্ষ। আমরা সর্বোচ্চ চেষ্টা করব পরের ম্যাচে জয় তুলে সিরিজ নিশ্চিত করতে। প্রথম ম্যাচ থেকেও শিক্ষা নেব। ডিউ প্রভাব ফেলেছে দ্বিতীয় ইনিংসে, সেটাও মাথায় রাখতে হবে পরের ম্যাচে। বাংলাদেশ দলের অনুশীলন ছিল না মঙ্গলবার। হোটেলে সময় কাটিয়েছেন ক্রিকেটাররা, হয়েছে টিম মিটিং, জিম সেশন। তবে দ্বিতীয় ম্যাচে যে কোনো মূল্যে ঘুরে দাঁড়াতে মরিয়া স্বাগতিকরা। বাংলাদেশের একাদশে আসতে পারে পরিবর্তন, মিডল অর্ডার আর বোলিং ডিপার্টমেন্টে হতে পারে রদবদল। তো এটা ঘরের মাঠে, তো ডেফিনেটলি আমরা চেষ্টা করবো সিরিজ জেতার, যে করি হোক। কারণ আমরা বিদেশে যেহেতু ভালো করে আসছি, এখানে আমরা একটা এক্সট্রা অ্যাডভান্টেজ পাবো অবশ্যই নিজেদের হোম। সো নেক্সট দুইটা গেম আমাদের জিততে হবে। সিরিজের দ্বিতীয় টি-20 হবে সাগরিকার 6 নম্বর উইকেটে। প্রথমটি হয়েছিল 5 নম্বরে। তবে পিচ বদলালেও এর চরিত্রে তেমন বদল আসবে না নিশ্চিত। সাগরিকায় কিন্তু ডিউ ফ্যাক্টর কাজ করেছে প্রথম ম্যাচে। তাই তো বাংলাদেশ যদি দ্বিতীয় ম্যাচে টসও জেতে, সেক্ষেত্রেও পরে ব্যাটিং করাটাই শ্রেয় হবে। কেননা ইনিংসের শেষের দিকে বল এতটাই ভিজে যাচ্ছে যে বোলাররা অনেকটা সমস্যার মুখে পড়ছেন, যার ফায়দা নিতে পারে ব্যাটাররা, যেমনটা ঠিক নিয়েছিলেন তানজিম সাকিব, নাসুম আহমেদরা। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস, চট্টগ্রাম। বিপিএল এর মালিকানা নিতে আগ্রহ দেখিয়েছে আরও একটি প্রতিষ্ঠান। চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজির মালিকানা পেতে চায় ট্রায়াঙ্গল সার্ভিসেস লিমিটেড। তাতে রাজশাহীর মতো চট্টগ্রাম থেকেও দল পেতে আবেদন পড়েছে একাধিক। সব মিলিয়ে আসন্ন বিপিএল এর জন্য ফ্র্যাঞ্চাইজির চেয়ে মোট 11টি প্রতিষ্ঠান জমা দিয়েছে প্রয়োজনীয় কাগজ। বিষয়টি নিশ্চিত করেছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান আমিনুল ইসলাম বুলবুল। এর আগে মঙ্গলবার চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজি পেতে আবেদন করে গেলবারের মালিকানা পাওয়া এসকিউ স্পোর্টস। তবে এখন থেকে মালিকানা বদলালেও একই থাকবে বিপিএল এর দলের নাম, সিদ্ধান্ত হয়েছে গভর্নিং কাউন্সিলের বৈঠকে। নাইটহুড খেতাব পেলেন সাবেক ইংলিশ তারকা জেমস অ্যান্ডারসন। ব্রিটিশ সাম্রাজ্যের অন্যতম মর্যাদাপূর্ণ সম্মান নাইটহুড পাওয়ায় এখন থেকে অ্যান্ডারসনের নামের আগে যুক্ত হবে স্যার উপাধি। বিদায়ী প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সম্মাননা তালিকায় একমাত্র খেলোয়াড় হিসেবেই নাম ছিল অ্যান্ডারসনের। উইন্ডসর ক্যাসেলে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে প্রিন্সেস অ্যানের কাছ থেকে এই নাইটহুড গ্রহণ করেন সাবেক এই তারকা। গেল বছর লর্ডসে 21 বছরের টেস্ট ক্যারিয়ারের সমাপ্তি টানেন তিনি। ইংল্যান্ডের সর্বকালের সর্বোচ্চ উইকেট শিকারী সাবেক এই পেসার। দীর্ঘ ক্যারিয়ারে অ্যান্ডারসন নিয়েছেন 188 টেস্টে 704 উইকেট। আর এই ছিল দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টার আয়োজনে। এর পরের ঘন্টার আয়োজন নিয়ে ফিরবেন সহকর্মী ইশরাত জাহান। দেখার আমন্ত্রণ রইল।